স্বামীর জন্য পতিতা ভাড়া করে আনলো স্ত্রী। আমি একটি পতিতালয়ের সিঁড়ির উপরের দিকে উঠতে লাগলাম। পাশ দিয়ে একটা লোক হেঁটে নেমে যাচ্ছিল আর আমার দিকে আর চোখে তাকাতে লাগলো। লোকটি ভাবলো হয়তোবা আমিও নতুন কোনো পতিতা, যেহেতু এটা একটা পতিতালয় সেহেতু এখানে ভালো কোনো লোক আসবে না, এটাই স্বাভাবিক। কিংবা ভালো কোনো মেয়েও যে এই পতিতালয়ে আসবে না এটাও সত্যি। লোকটি হয়তো ভাবলো আমি নতুন কোনো পতিতা, তাই লোকটার অমন বাঁকা চাহনিতে অতটা পাত্তা দিলাম না। আমি আমার মতোই সিঁড়ি বেয়ে ম্যানেজারের রুমে এসে ঢুকলাম। পতিতালয়ে ম্যানেজার আমাকে দেখে কিছুটা টেনশনে পড়ে গেলেন। আমাকে কিছু বলে ওঠার আগেই আমি তাকে বললাম, ভাই আপনার এখানে মেয়ে ভাড়া পাওয়া যাবে? লোকটা আমার কথা শুনে এমন একটা ভাব করলো যেন মনে হলো উনি অষ্টম আশ্চর্যের কথা শুনেছেন। আমি বললাম, কি হলো ভাই, আমার প্রশ্নের উত্তর দিন। ম্যানেজার আমাকে প্রশ্ন করলো, আপনি কি পুলিশের লোক? আমি বললাম, না ভাই, আমি এমনি সাধারণ একজন মানুষ। ম্যানেজার এবার প্রশ্ন করলো, আপনি নারী, আপনি মেয়ে ভাড়া নিয়ে কি করবেন? আমি কিছু বলে ওঠার আগেই উনি মুচকে হাসি দিয়ে বলল, ও বুঝেছি, এখন তো আবার অনেক মেয়ে পুরুষের সঙ্গ পছন্দ করে না, নারীর সঙ্গ কামনা করে। মনে হচ্ছে আপনিও তেমন প্রকৃতির নারী। শুনুন, আমার এখানে পুরুষে করলে যা রেট, নারীর ক্ষেত্রেও একই রেট দিতে হবে। আমি বললাম, সমস্যা নেই। ম্যানেজার বলল, ওয়ান টাইম থাকবেন নাকি হোল নাইট? আমি বললাম, আমি এখানে থাকবো না, ওকে আমার সাথে করে নিয়ে যাব। ম্যানেজার বলল, যদি বাসায় নিয়ে যান তাহলে এক নাইটের জন্য 10,000 টাকা পে করতে হবে, তবে আর যদি এখানে 1 রাত থাকেন তাহলে 5,000 টাকা পে করলেই হবে। আমি বললাম, 1 রাতের জন্য না, আমি ওনাকে 1 বছরের জন্য নিয়ে যাব। উনি আমার কথা শুনে কিছুটা টেনশনে পড়ে গেলেন। আমি পরক্ষণে বললাম, টেনশন করতে হবে না, 1 বছরের জন্য ওনাকে কত দিতে হবে সেটা বলেন। উনি একটু ভেবে তারপর বললেন, আগে যাকে নিয়ে যাবেন সে কি 1 বছরের জন্য যেতে রাজি হয় কিনা সেটা তো জিজ্ঞেস করে দেখি। আমি বললাম, আমার সমস্যা নেই, আপনি ডাকুন, কাকে দেবেন? ম্যানেজার মিনু বলে ডাকতে লাগলেন। একটু পরে স্মার্ট পোশাক পরিহিত একটা সিমসাম গঠনের মেয়ে এসে হাজির হলো। এসে এক পলক আমার দিকে তাকালেন, তারপর ম্যানেজারের দিকে তাকিয়ে বললেন, বুঝেছি আপনি নতুন কাউকে নিয়ে এসেছেন, আমাকে রাখবেন না, সমস্যা নেই। আমি অনেক ভেবেচিন্তে দেখলাম যেহেতু আমার ভাগ্য আমাকে এখানে টেনে নিয়ে এসেছে সেহেতু আমি আর না করে লাভ নেই। আজ হোক আর কাল হোক কারো না কারো বিছানায় যেতেই হবে। আর আপনি টাকা দিয়ে কিনেছেন আমাকে, টাকা শোধ না হওয়া পর্যন্ত আমাকে ছাড়বেন না। সমস্যা নেই, কাস্টমার এলে পাঠিয়ে দিন। মেয়েটি একটানা কথাগুলো বলে গেল। পাশে দাঁড়িয়ে থাকা আমি মেয়েটির কথা বলার ভেতর একটা কষ্ট অনুভব করলাম। ম্যানেজার বলল, বেশি কথা বলা মানুষ আমি পছন্দ করি না। তোমাকে যে জন্য ডেকেছি সেটা না শুনে শুধু বলেই যাচ্ছ। শোনো, ইনি তোমাকে 1 বছরের জন্য ভাড়া নিতে চাচ্ছেন, তুমি কি যাবে ওনার সাথে? মিনু ম্যানেজারের কথা শুনে আমার দিকে তাকালো, তারপর বলল, এক দালালের হাত থেকে আরেক দালালের হাতে পড়তে হবে? সমস্যা নেই, এখানে যা কাজ ওখানে গিয়েও তাই করতে হবে। যাব, না গিয়ে তো আর কোনো উপায় নেই। মেয়েটির মুখে দালাল কথাটা শুনে কেমন জানি ঘৃণাবোধ হলো। তারপরও নিজেকে সামলে নিয়ে বললাম, এখানে তো অনেক পুরুষের সাথে তোমাকে যেতে হবে, আর আমার ঘরে গেলে শুধু এক পুরুষের সাথেই থাকলে হবে। মিনু কিছুটা অবাক হয়ে বলল, 1 পুরুষের সাথে 1 বছর? আমি মেয়েটাকে অভয় দিয়ে বললাম, 1000 পুরুষের সাথে থেকে তুমি যে টাকাটা পাবে 1 পুরুষের সাথে থাকলে আমি তোমাকে সেই টাকাটাই দেব। মিনু খুশি হয়ে বলল, ঠিক আছে, আমি রাজি। তারপর ম্যানেজারের সাথে প্রয়োজনীয় কথাবার্তা সেরে আমি মিনুকে নিয়ে বাসার উদ্দেশ্যে চলে আসলাম। বাসায় এসে দরজার কলিং বেল টিপতেই আমার শাশুড়ি দরজা খুলে দিলেন। শ্বশুর সোফার উপর বসেছিলেন। আমাকে দেখেই একটা বিরক্তির ভাব আমার শ্বশুরের মুখে স্পষ্ট হলো। এই সংসারে সবার কাছে আমি যেন একটা অপ্রয়োজনীয় বস্তু। আমার শাশুড়ি আমাকে জিজ্ঞেস করলেন, কাকে নিয়ে এসেছো আবার? আমি শান্ত গলায় বললাম, মা, ও আমার ছোট বোন। আমার শ্বশুর রাগ বাড়িয়ে বলল, তোমার বাবার আবার আরেক সংসার আছে নাকি? তোমার ছোট বোন আসলো কোত্থেকে? তোমরা তো 1 ভাই 1 বোন। আমি আমার শ্বশুরের দিকে তাকিয়ে বললাম, বাবা, ও আমার ফুফাতো বোন। আমার শাশুড়ি বলল, আমার ছেলের সাথে তোমার বিয়ে হয়েছে এত বছর, কোনোদিনও তো তোমার এই ফুফাতো বোনকে দেখলাম না। আমি বললাম, আম্মা, আগে আসেনি, এখন এসেছে। আমার শ্বশুর বলল, তো তোমার ফুফাতো বোন কয়দিন থাকবে? আমি রাগ কিছুটা সংবরণ করে বললাম, বাবা, আমার ফুফু এবং ফুফা 1 বছরের জন্য আমেরিকা চলে যাচ্ছে, তাই মিম 1টা বছর আমাদের এখানেই থাকবে। আমার মুখে 1 বছর শব্দটা শোনার পর আমার শ্বশুর আর শাশুড়ি একে অপরের দিকে তাকাতে লাগলো। আমি ওখানে দাঁড়িয়ে থেকে কথা না বাড়িয়ে মিনুর হাত ধরে আমার বেডরুমের দিকে চলে আসলাম। বেডরুমে এসে দেখি আমার স্বামী খাটের উপর শুয়ে কার সাথে জানি মোবাইলে কথা বলছিল। আমাকে দেখে মোবাইলের অপর প্রান্তের লোকটিকে বললেন, তোমার ভাবি এসেছে, এখন রাখি, কালকে অফিসে গিয়ে আমি মেলটা পাঠিয়ে দেব।
বলেই মোবাইলের লাইন কেটে আমাকে বললেন, কেন যে শুধু শুধু পাগলামি করছো, আমি কিছুই বুঝছি না। আমি বললাম, পাগলামি না, তোমার মার স্থানে দাঁড়িয়ে নিশ্চয়ই আমিও চাইতাম আমার ছেলের একটা সন্তান হোক। আমার স্বামী আমাকে বলল, তোমার কন্ডিশনের কথা কি মেয়েটাকে বলেছো? আমি বললাম, গাড়িতে করে আসার সময় ওকে সব কন্ডিশনের কথা বলেছি, ও আমার সব কন্ডিশনে রাজি। আমার স্বামী বলল, বাচ্চাটা হওয়ার পর ও যদি কোনো ঝামেলা করে তখন কি করবে? আমি তাকে আশ্বস্ত করে বললাম, আসার সময় রাস্তায় ওর সাথে কথা বলে যতটুকু জেনেছি তাতে আমার মনে হয়নি ও কোনো প্রকার ঝামেলা করবে। আমার স্বামী রাকিব বলল, এত ঝামেলায় না গিয়ে হসপিটাল থেকে অথবা অন্য কোথাও থেকে একটা দত্তক নিলেই তো পারতে। আমি বললাম, ওটা তো তোমার ওরসজাত সন্তান হবে না। আমার স্বামী আর কথা না বাড়িয়ে রুম থেকে বের হয়ে চলে গেল। মিনু আমাকে বলল, আমি আপনাকে বড় আপাই বলে ডাকবো। মিনুর মুখে বড় আপা কথাটা শুনে বুকটা কেমন জানি খা খা করে উঠল। আমার কোনো ছোট বোন নেই, তাই কারো মুখে আপু ডাকা শুনলে বুকের ভেতর কেমন জানি মোচড় দিয়ে ওঠে। আমি বললাম, তোমার যা খুশি ডাকো, তবে আমার শ্বশুর শাশুড়ি যেন ঘুণাক্ষরেও টের না পায় আমি যে তোমাকে ভাড়া করে এনেছি। মিনু বলল, আপু ঘটনাটা কি আমাকে খুলে বলো তো। আমি তখন তাকে বললাম, তোমাকে একদিনের একটা ঘটনার কথা বলি, তাহলে তুমি সহজেই বুঝতে পারবে আমি কতটা চাপে নিজেই বাধ্য হয়েছি স্বামীর কাছে একটা পতিতা এনে দিতে। মিনু আমার মুখে পতিতা শব্দটা শুনে মুখ কালো করে ফেলল। আমি বুঝতে পারলাম পতিতা শব্দটা তার পছন্দ না। সেদিকে আমি লক্ষ্য না করে আমি তাকে একদিনের ঘটনা খুলে বলতে লাগলাম। সেদিন আমার স্বামী অফিসে যাওয়ার জন্য বের হচ্ছিল। আমি তাকে প্রতিদিনের মতো এগিয়ে দেওয়ার জন্য ড্রয়িং রুমে আসলাম। ড্রয়িং রুমে আগে থেকে বসা ছিল আমার শ্বশুর এবং শাশুড়ি। ওনারা কি যেন একটা বিষয় নিয়ে আলোচনা করছিল। আমার স্বামীকে দেখে আমার শ্বশুর বলল, রাকিব কাল অফিস থেকে ছুটি নিয়ে রাখিস। রাকিব বলল, কেন বাবা, কাল কেন ছুটি নিতে হবে? আমার শ্বশুর বলল, তোকে নিয়ে একটা মেয়ে দেখতে যাব। রাকিব বলল, মেয়ে দেখতে যাবে? কার জন্য? পাশে বসে আমার শাশুড়ি বলল, আমাদের তো আর কোনো ছেলেপুলে নেই যার জন্য আমরা মেয়ে দেখতে যাব। রাকিব বলল, তাহলে কার জন্য মেয়ে দেখতে যাবে? আমার শাশুড়ি কোনো ভূমিকা না করেই বলে দিল, তোর জন্য। কথাটি শুনে আমি এবং আমার স্বামী কেউ বিচলিত হলাম না, কারণ এর আগেও অনেকবার আমার শ্বশুর শাশুড়ি আমার স্বামীকে চাপ দিয়েছে বিয়ে করার জন্য। আমার স্বামীর একটাই কথা, সে আমাকে রেখে দ্বিতীয় বিয়ে করবে না। আবার আমার শ্বশুর শাশুড়িও নাছোড়বান্দা, ওনাদের নাতি নাতকর চায়। প্রয়োজনে আমাকে তালাক দিয়ে হলেও আমার স্বামীর সংসারে বাচ্চা হবে এমন একটা মেয়ে আনবেই আনবে। আমার স্বামী বলল, বাবা তোমাদের আগেও অনেকবার বলেছি আমার কপালে হয়তো আল্লাহ তাআলা বাচ্চা কাচ্চা লিখে রাখেনি, তাই আমি বাবা হতে পারছি না। আমি দ্বিতীয় বিয়ে করলে যে ওখানে বাচ্চা কাচ্চা হবে এটারও কোনো গ্যারান্টি নেই, সুতরাং আমার পক্ষে দ্বিতীয় বিয়ে করা সম্ভব না বলেই আমার স্বামী অফিসের উদ্দেশ্যে চলে গেলেন। এমনিতে আমার শ্বশুর শাশুড়ি আমাকে তেমন পছন্দ করেন না। আমার স্বামী চলে যাওয়ার পর আমার শাশুড়ি বলল, আমার সহজ সরল ছেলেটার মাথায় বসে আছে এই মেয়েটা, কিভাবে যে কি করে রেখেছে। আমার ছেলেটা দ্বিতীয় বিয়ে করতে চাচ্ছে না। আমার শ্বশুর বলল, এই মেয়েটাকে প্রথম যেদিন আমার ছেলের জন্য দেখতে গিয়েছিলাম সেদিনই আমার কেন যেন মনে হলো বউ হিসেবে মেয়েটা অতটা সুবিধার হবে না। তোমাকে বলেছিলাম, তুমি আমার কথা শুনলে না। সুন্দরী রূপবতী দেখে ছেলের বউ করে আনতে পাগল হয়ে গিয়েছো। এখন তো বুঝতে পেরেছো এই মেয়ে মাকাম ফল, দেখতে সুন্দর কিন্তু কোনো কাজের না। আমার শ্বশুর শাশুড়ি প্রতিদিনই এরকম নানা শব্দ বোমায় আমাকে জর্জরিত করে। প্রথম দিকে একটু খারাপ লাগতো, এখন আর খারাপ লাগে না। বুঝতে পারলাম এখানে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকলে আরও অনেক ধরনের কথা শুনতে হবে, তাই ওনাদেরকে আর বেশি কথা বাড়াতে না দিয়ে ওখান থেকে চলে গেলাম। আমার মুখ থেকে সব ঘটনা শোনার পর মিনু বলল, প্রতিটা মানুষের জীবনে কিছু গল্প থাকে, চাপা কিছু কষ্ট থাকে যা শেয়ার করা যায় না। আমারও এরকম ঘটনা আছে। তোমাকে যেহেতু আপু ডেকেছি তোমাকে সব খুলে বলবো। তোমরা ডাক্তার দেখাওনি? আমি বললাম, আমরা দুজন গিয়েছিলাম ডাক্তারের কাছে। ডাক্তার আমাদের কতগুলো টেস্ট করতে দিয়েছিল আগে। ওই টেস্টগুলো নিয়ে আমি আর আমার স্বামী ডাক্তারের রুমে প্রবেশ করলাম। ডাক্তার আমাকে আর আমার স্বামীকে দেখে বলল, বসুন। আমি আর আমার স্বামী ডাক্তারের পাশে রাখা চেয়ারে বসলাম। আমার স্বামী ডাক্তারকে রিপোর্টগুলো হাতে দিল। তারপর আমরা দুজনেই কলেজ জীবনে যেমন ভালো রেজাল্ট আশা নিয়ে রেজাল্ট প্রকাশের দিন অধীর আগ্রহ নিয়ে বসে থাকতাম, ঠিক তেমনি রিপোর্টের ফলের আশায় আমি আর আমার স্বামী ডাক্তারের দিকে তাকিয়ে রইলাম। ডাক্তার রিপোর্টগুলো ভালো করে চেক করে দেখতে লাগলেন। আমি মনে মনে ভাবি, এই বুঝি ডাক্তার বলবে তোমাদের দুজনেরই কারো সমস্যা নেই, তোমরা খুব শীঘ্রই বাবা মা হতে পারবে। কিন্তু আমার ধারণাটা ভুল করে দিয়ে ডাক্তার সাহেব একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, রাকিব সাহেব আপনার কোনো সমস্যা নেই, সমস্যা আপনার স্ত্রীর। আপনি বাবা হতে পারলেও আপনার স্ত্রী কখনো মা হতে পারবেন না। কথাটা শুনেই আমার বুকটা মোচড় দিয়ে উঠল। আল্লাহ তাআলা আমাকে এত সুন্দর রূপ দিয়ে পৃথিবীতে পাঠিয়েছেন, কিন্তু মা হওয়ার ক্ষমতাটুকু আমাকে দেননি। আমি কি দোষ করেছিলাম? আমার ভাগ্যটা কেন এমন হলো? এগুলো ভাবছিলাম।
আর ডাক্তারের কথা শুনে চোখ দিয়ে অঝোরধারায় অশ্রু ঝরতে লাগলো। আমার স্বামী আমাকে আশ্বস্ত করে বলল, সমস্যা নেই, তুমি ভয় পেও না, কপালে হয়তো বা আল্লাহ তাআলা বাচ্চা কাচ্চা রাখেনি, তাতে কি? এই পৃথিবীতে হাজার হাজার দম্পতি আছে যারা নিঃসন্তান, তুমি আর আমি না হয় তাদের মতোই এক দম্পতি। কথাগুলো বলে আমার স্বামী আমাকে প্রবোধ দিয়ে আমার হাতটা ধরে ডাক্তারের চেম্বার থেকে বের হয়ে গেলেন। আমার মুখে সব কথা শোনার পর মিনু বলল, তোমাকে আপু যেহেতু ডেকেছি, তোমার সব সমস্যার সমাধান করে তারপর এই বাড়ি থেকে যাব। এখন আপাতত আমি কোন রুমে থাকবো রুমটা দেখিয়ে দাও। আমি মিনুকে রুমের দিকে নিয়ে গেলাম। রাতে আমার স্বামী খাটের উপর শুয়েছিল। আমি মিনুকে নিয়ে রুমে ঢুকলাম। আমার স্বামী আমার সাথে মিনুকে দেখে কিছুটা ইতস্ত বোধ করলো। আমি আমার স্বামীকে স্বাভাবিক করার জন্য বললাম, তুমি এমন করছো কেন? আমার স্বামী বলল, জীবনে কোনোদিনও ভাবিনি তুমি ছাড়া অন্য কোনো নারীর সাথে আমার বেড শেয়ার করতে হবে। আমি বললাম, নিয়তি কখন কাকে কোথায় নিয়ে দাঁড় করায় সেটা কেউ বলতে পারে না। তারপর মিনুর দিকে ফিরে বললাম, মিনু, কোনো নারী তার স্বামীর সাথে অন্য নারীকে সহ্য করতে পারে না। শুধু একটা বাচ্চার জন্য আমার স্বামীর বিছানায় আমি তোমাকে নিজের হাতে তুলে দিলাম। একটা বাচ্চা হয়ে গেলে সেই বাচ্চাটা আমার হাতে দিয়ে তুমি তোমার স্বাভাবিক জীবনে চলে যেতে পারবে। আমি খালি হাতে তোমাকে পাঠাবো না। তুমি বাকি জীবন যাতে সুখে চলতে পারো সেই পরিমাণ টাকা তোমার নামে ব্যাংক অ্যাকাউন্ট খুলে আমি ডিপোজিট করে দেব। জানো মিনু, আমার টাকা পয়সার অভাব নেই। অভাব শুধু মা ডাক শোনার, নিজের গর্ভে না হোক। স্বামীর ওরসের সন্তানের মা ডাক শুনতে পেলে আমার জীবনটা সার্থক হবে। তাই একটা বাচ্চার জন্য তোমার সাথে আমার স্বামীর কন্ট্যাক্ট ম্যারেজ করিয়েছি। আমার কথাগুলো শুনে মিনু বলল, আপু তুমি কোনো চিন্তা করো না। আমার সৎমা আমাকে দালালের মাধ্যমে পতিতাপল্লীতে বিক্রি করে দিয়েছিল। আমার ফুলের মতো পবিত্র জীবনটা পতিতাপল্লীতে শেষ হয়ে যেত। তুমি পতিতাপল্লী থেকে আমাকে কিনে এনেছো, তোমার স্বামীর সাথে কন্ট্যাক্টে বিয়ে পড়িয়েছো। একটা বাচ্চা তোমার হাতে তুলে দিতে পারলে আমি মুক্তি পাবো। তাতে হয়তো আমার একটা বছর নষ্ট হয়ে যাবে, কিন্তু আমার পবিত্র জীবনটা তো নষ্ট হবে না। আমি তো চিরজীবনের জন্য মুক্তি পাবো। তাই আমার উপর বিশ্বাস রেখো, আমি কখনো তোমার সাথে বেইমানি করব না। মিনুর কথায় আশ্বস্ত হয়ে মিনুকে আমার স্বামীর বিছানায় তুলে দিয়ে আমি বাইরে চলে আসলাম। আমি বাহিরে এসে দরজার সামনে কান্নায় ভেঙে পড়লাম। এমন এক ভাগ্য নিয়ে পৃথিবীতে জন্মেছি, নিজের হাতে স্বামীর বিছানায় পতিতা তুলে দিলাম। হ্যালো ভিউয়ার্স, এই গল্পের বাকি অংশ দেখতে চাইলে আমাদের পেজটি লাইক ও ফলো দিয়ে সাথেই থাকুন। আর গল্পটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করে সহযোগিতা করুন। ধন্যবাদ। নিজের হাতে স্বামীর বিছানায় পতিতা তুলে দিলাম।